মহিষগড় জঙ্গলের মধ্য দিয়ে শুকনো পাতার মর্মর শব্দ তুলতে তুলতে কাঁধের কুঠার নিয়ে দল বেঁধে হেঁটে চলেছে কিছু লোকজন। তাদের বসবাস এই মহিষগড়ের আশেপাশেই ছড়িয়ে থাকা ছোট ছোট গ্রামে। তাদের সবার গন্তব্যই মহিষগড়ের গভীর জঙ্গলে। গভীর জঙ্গল হলেও এখানে দিনমজুরি শ্রমিকদের প্রতিনিয়ত আনাগোনা লেগেই থাকে। ঘন জঙ্গল হওয়াতে সাপ বিচ্ছু বা ভয়ঙ্কর প্রাণীর অভাব নেই। পাখিদের কিচিরমিচির আওয়াজ আর ঘন সবুজে ঘেরা মহেশগড় জঙ্গল যেন এক অরণ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। শোনা যায় সন্ধ্যা হলে এখান থেকে বেঁচে ফিরতে পারে না কেউ। রাতে ঘন জঙ্গলে জন্তু জানোয়ার বা হিংস্র দানব দেখা যায়। পরনে ধুতি আর ফতুয়া, সাথে চোখে চশমা দিয়ে ধনাখুরো শ্রমিকদের সাথে হেঁটে চলেছে গভীর জঙ্গলে। একসময় উনিও এই জঙ্গলে কাঠ কাটতেন। এখন বয়স হয়েছে, তাই মহিষগড়ের ফরেস্ট অফিসার ধনা কাকাকে দায়িত্ব দিয়েছে সারাদিন পর শ্রমিকদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে। শ্রমিক দল হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে বড় গাছের সারি দেখে দাঁড়িয়ে গেল। ধনাখুরো বলে উঠল, এখানটায় বেশ বড় বড় গাছ দেখছি, এগুলোকে আজ কাটতে হবে। কে কোন দিকে গাছ কাটবি আমি বলে দিচ্ছি, কাজে কোনো ফাঁকি দেওয়া চলবে না। ধনাখুরো আঙ্গুল দেখিয়ে বড় বড় গাছগুলোকে দেখিয়ে বলল, কে কোন গাছ কাটবে, এটাই তার প্রতিদিনের কাজ। সবাই যে যার গাছ কাটার কাজে লেগে গেল। তবে শম্ভু এখনো দাঁড়িয়ে আছে ধনাখুরোর কাছে। বলছি যে খুড়ো, এদিকটায় তো বড় গাছ নেই, যা আছে সবাই তো ওরা কাটতে গেল। আমি আর একটুখানি এগিয়ে দেখি, ওদিকটাতে হয়তো পেয়ে যাব। তুই একা যাবি? এটা কি ঠিক হবে? বলছি জঙ্গলটা তো ভালো নয়, একা গেলে যদি কোনো বিপদ হয়। কি যে বলো খুড়ো, এতদিন ধরে এই জঙ্গলে কাঠ কাটছি, কিছুই তো হলো না। তুমি চিন্তা করো না, আমি ঠিক কাঠ কেটে সন্ধ্যের মধ্যেই ফিরব। জঙ্গলের মধ্যে গাছ কাটার ঠকঠক আওয়াজে পাখিরা তাদের ডানা ঝাপটিয়ে উঠতে শুরু করলো এদিক ওদিকে। ঝোপঝাড়ের মধ্যে শ্রমিকরা দুজন চারজন জোট বেঁধে তাদের মাথায় গামছা পেঁচিয়ে কাঠ কাটতে ব্যস্ত। এদিকে ধনাখুরো এক গাছের নিচে বসে হাতে বিড়ি ধরিয়ে বিড়ি টানছে আর শ্রমিকদের কাজ দেখছে। ধনাখুরোর বয়স হয়ে গেলেও এখনো তার গায়ে জোর আছে। শ্রমিকরা হাত চালিয়ে গাছ কেটে যাচ্ছে, যেন তাদের কোনো ক্লান্তিই নেই। মহেশগড়ের গভীর জঙ্গলের ভয় সবাইকেই আচ্ছন্ন করে রেখেছে, তাই সন্ধ্যের পর এখানে কেউ আসে না। বাচ্চা দেখ, সন্ধে হয়ে গেল কিন্তু বেশি কাজ এগোয়নি রে, বাকিদের কিন্তু হয়ে গেছে। যে কোনই হোক, আজ কাজ শেষ করেই ফিরতে হবে। ট্রেনে কাজ কর, বুঝলি? তুই তখন বিড়ি নিয়ে না বসলে এতক্ষণ আমাদের কাজ শেষ হয়ে যেত। তাহলে সব দোষ তো ওই বিড়ির, আমার কোনো দোষ নয়। চল চল, হাত চালিয়ে কাজ কর। মেয়েটা বড় অসুস্থ রে, কাল ওকে ডাক্তারের কাছে নিতেই হবে। আজ যদি পুরো কাজ শেষ না করতে পারি তাহলে টাকাটাও পাবো না। এই দিন মজুরি করেই তো সংসারটা চলে। তা যা বলেছিস, সকাল থেকে সন্ধে অবধি কাঠ কেটেই রোজগার করতে হয়। আজ বড্ড দেরি হয়ে গেল রে। শুকনো পাতার ভিতর দিয়ে খসখস করে হেঁটে ধনাখুরো বিশু আর পচার সামনে এসে দাঁড়ালো। দেখছিস তো সূর্য আজ তো চলে গেছে, তাড়াতাড়ি কর, আজকের মতো এখান থেকে চলে যেতে হবে। চারদিক ঘন আধারে ছেয়ে গেছে, দেখছিস না? বিশু গাছ কাটা শেষ করে সবাইকে হাঁক ডাকতে শুরু করে। জঙ্গলটাকে এখন মনে হচ্ছে নিস্তব্ধ হতে শুরু করেছে। দিনের আলোকে বিদায় দিয়ে যেন সন্ধ্যার আস্তরণকে ডাক দিয়েছে প্রকৃতি। এতক্ষণে সবাই কুঠির হাতে লাইনে দাঁড়িয়ে পড়েছে। ধনাখুরো এক এক করে সবাইকে পয়সা বুঝিয়ে দিচ্ছে। এরই মধ্যে বিশু আচমকা বলে উঠল, খুড়ো, এখানে তো সবাই লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু শম্ভুকে তো দেখতে পাচ্ছি না। সেই যে তখন গভীর জঙ্গলে গাছ কাটতে গেল, এখনো তো এলো না। কে বলছিস? কে? শম্ভু এখনো ফিরেনি? বারবার করে শম্ভুকে বারণ করেছি, আমার কথা শুনেই না। এখন কি হবে? ধনাখুরো কপাল ভাঁজ করে কথাগুলো বলছিল। সন্ধ্যাটা আরো ঘন হতে শুরু করেছে। হঠাৎ করে থমথমে জঙ্গলটা যেন
অশান্ত হতে শুরু করলো। গাছের পাতা শো শো শব্দ জঙ্গলটাকে আরো ভারী করে তুলেছে। জঙ্গলের এমন রূপ পরিবর্তন দেখে সবাই ভয়ে থমকে দাঁড়িয়ে আছে। এই জঙ্গলটাকে ঘিরে কত কিছুই না শোনা যায়। হঠাৎ বিদ্যুতের এক ঝলকানিতে অন্ধকার জঙ্গলও একরাশ আলোর ছোঁয়া পেল। বিশু, অজা, তোরা দুজনে জঙ্গলের ও পাশটায় গিয়ে দেখ, কিন্তু বিপদ হলো না তো আবার? মহেশগড় জঙ্গলে দিনের বেলা এরকম থাকলেও রাতের বেলা যে ভয়ঙ্কর রূপ ধারণ করে তা আজ দিনের আলো ডুব দেওয়ার সাথে সাথেই বোঝা যাচ্ছে। অন্যদিন শ্রমিকদের এত দেরি হয় না, কিন্তু আজ শম্ভুর জন্য সকলকে এত বড় ঝামেলা পোহাতে হচ্ছে। কিছু দূরে কিরকম যেন একটা আওয়াজ শোনা গেল, কিন্তু সেদিকে কেউ কোনো কান দিল না। ততক্ষণে বৃষ্টিও শুরু হয়ে গেছে। বৃষ্টির পানি গাছের পাতায় পড়ছে, টপ টপ শব্দও শোনা যাচ্ছে। বৃষ্টিতে ভিজে সবাই এক জায়গায় জটলা বেঁধে আছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে বিশু আর পচা হাঁটছে। তাদের সব সব হাঁটার শব্দে বোঝা যাচ্ছে বৃষ্টিতে পড়ে থাকা পাতাগুলো ভিজে গেছে। তারা চারদিক এদিক ওদিক দেখছে আর হাঁটছে। মাঝে মাঝে হাঁক দিচ্ছে বিশু। শম্ভু, কোথায় গেলি রে তুই? বিশু খুব সাহসী হলেও পচা কিন্তু বেশ ভীতু। পচা আসতেই চাইছিল না, নেহাত ধনা করে জোর করল। ঘন অন্ধকারে হাঁটতে হাঁটতে পথ ভুলে গেল তারা। তারা পিছনে একবার ফিরে তাকালো আর বুঝতে পারল জঙ্গলের এদিকটায় কোনো মানুষই আসে না। আর কেনই বা আসবে এত গভীর জঙ্গল? হ্যাঁ রে, আমরা তো মনে হয় পথ ভুলে গেছি। এদিকটায় তো কেউ আসে বলে মনে হয় না। চল আমরা ফিরে যাই। ঠিকই বলেছিস, আমারও খুব ভয় করছে রে, অন্ধকারে কিছু দেখতেও পাচ্ছি না। বৃষ্টির গতি আরো বেড়েছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি জঙ্গলের কালো ছায়াকে আড়াল করতে চাইছে, তবে তা বেশিক্ষণের জন্য নয়। তারা পিছনের দিকে ফিরতেই যাবে, এমন সময় তাদের কানে হেঁটে যাওয়ার সব সব শব্দ শোনা গেল। এই বিশু, কিছু শুনতে পাচ্ছিস? হ্যাঁ রে, মনে হচ্ছে কেউ হেঁটে যাচ্ছে, চল তো সামনে গিয়ে দেখি। তারা সামনে গিয়ে দেখলো কাঠের মতো মিলেমিশে একজন কালো লোক খালি গায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অন্ধকারে লোকটিকে পেছন থেকে দেখে কিছু আঁচ করতে পারলো না তারা। পচা দেখে ভয়ে বুড়ো কুচকে বলল, এ তো আমাদের শম্ভু নয়। তাহলে এভাবে হেঁটে যাচ্ছে কেন? আমার মনে হয় লোকটি অন্য কেউ হবে। বিশু, আমাদের এখানে থাকা ঠিক হবে না রে। কোনো কথার উত্তর না দিয়ে বিশু সামনের দিকে এগিয়ে গেল, যেন তারা নাগাল পেল না। এরপর পেছন থেকে লোকটিকে ডেকে উঠল। কে? দাঁড়ানো কেন বলছি? লোকটি এবার থামল। এমন সময় বিদ্যুতের ঝলকানিতে বিশু দেখতে পেল লোকটির চোখগুলো কালো গর্ত, হাড় চিরচিরে, কান বড় বড়। এমন চেহারার মানুষকে দেখে বিশু ভয়ে কেঁপে উঠল। সেই লোকটি কিছু না বলে বিশুর সামনে এগিয়ে এসে বিশুর শরীরে প্রবেশ করে। বিশুর চোখ সাথে সাথে লাল হয়ে ওঠে। সে তখন স্থির হয়ে আছে। প্রবল বাতাসে জঙ্গলের গাছগুলো আছড়ে পড়ছে। পচা বিশুকে দেখতে না পেয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে বিশু উল্টো হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। পচা বিশুকে ডেকে বলে, বিশু, হে বিশু, তুই এখানে এখানে কি করছিস? আমার এই অন্ধকার থেকে খুব ভয় করছে রে। দেখ, জঙ্গলের গাছগুলো কেমন যেন উত্তাল হয়ে গেছে। বিশু কিছুক্ষণ চুপ থাকার পর ঘুরে দাঁড়ায়। বিশুর সামনের দিকে ঠেলে আসা বড় বড় দাঁত আর চোখগুলো আগুনের মতো লাল দেখে পচার গায়ের লোম দাঁড়িয়ে যায়। কি বিশু, তোর চোখগুলো এমন অবস্থা কি করে? একটু আগেও তো সব ঠিক ছিল। আমার এমন চেহারা দেখে তুই ভয় পেয়ে গেলি? আমি শম্ভুকে মেরে তার রক্ত খেয়েছি, এখন তোকেও খাবো। বিশু এমন বীভৎস কথা শুনে পচার আর বুঝতে বাকি রইল না এ আর সেই বিশু নেই। বিশুর পায়ের ধবধব আওয়াজে যেন জঙ্গলের মাটি কেঁপে উঠছে। এই যে চার বিশুকে পাঠিয়েছি, এখনো তো ফিরার নামই নেই। ধনাবুড়োর কথা শেষ হতে না হতেই
বিশু কুঠার কাঁধে এসে দাঁড়ালো তাদের দলের কাছে। তখন বৃষ্টির ঝাপটাটা একটু হলেও কমেছে। কিরে বিশু, সেই যে গেলি, তোর ফিরতে এতক্ষণ লাগলো? হলো, পচা আমার সাথেই ছিল, আমি তাকেও হারিয়ে ফেলেছি, আর সম্পর্কে খুঁজে পাওয়া যায়নি। বিশু, তোর চোখ এমন রক্তবর্ণ কেন? আমার তোকে দেখে কেমন একটা লাগছে রে। ধনাবুড়োর এমন কথা শুনে বিশু রেগে গিয়ে তার পিশাচ রূপ ধারণ করে। তা দেখে সবাই ভয়ে কাঁপছে। বিশুর এমন বিকৃত চেহারা দেখে সবাই পিছনে সরে যেতে লাগলো। কে তুই? তুই 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 দাদির সাথে কি করেছিস? আমাকে চিনতে পারছিস না তুই বুড়ো? অনেকদিন আগে এই মহেশগড়ের জঙ্গলে আমি একা একটা কুড়ে ঘরে থাকতাম। জঙ্গলের গাছ আমার অতি প্রিয় বলে কাটতে দিতে চাইনি, এজন্য তুই আমাকে কোঠারের আঘাতে মেরে ফেলেছিস। যারা এখানে কাঠ কাটতে আসবে আমি তাদের কাউকেই বাঁচিয়ে রাখবো না, সবাইকে মারবো। বাঁচতে চাইলে সবাই ধরে পালিয়ে যাও, এটা নরপিশাচ, এ কোনো মানুষ নয়। বৃষ্টি ততক্ষণে থেমে গেছে। জঙ্গলের মধ্যে ভেজা পাতার সবসবে আওয়াজ তুলে তারা সবাই ঊর্ধ্বশ্বাসে দৌড় শুরু করলো। সেই পিশাচটাও তাদের পিছনে পিছনে দৌড়াতে শুরু করলো। এমন সময় ধনাকুরো জঙ্গলের মাটিতে ধপাস করে পড়ে গেল। বিশুর ভূত তার সামনে আসতে মনে পড়ে গেল তার কাছে দিয়াশলাই আছে। সেটা বের করে সে দেখে সেটা পুরোটাই ভিজে গেছে। ধনাকুরো বুঝতে পারল আজই তার শেষ দিন। সাথে সাথে পিশাচটা ধনাকুরো শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে, তার কাঁধে বড় দাঁত বসিয়ে দেয়। তারপর তার শরীরের রক্ত পান করে। তারপর জঙ্গলের সেই উঁচু উঁচু গাছের দিকে তাকিয়ে এক হুঙ্কার ছাড়ে, যেন আজ থেকে তার আত্মা পূর্ণতা পেল।